হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখালো বাংলাদেশ। জানাবো পিয়ার চেয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করছে, বলছেন পিন্টু। এদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রগণী ভূমিকা রেখেছে মহিলা দল, বলছেন মিনু। জানাবো নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না, বলছেন অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো যে শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার, বলছেন সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখালো বাংলাদেশ। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। জনতার চাওয়াকে উপেক্ষা করে শেখ হাসিনা নিজের পতন ডেকে এনেছিলেন। এবার 9 সেপ্টেম্বর 2025 মাত্র 1 বছরের মাথায় ঠিক একই পথে হাঁটলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন। জনদাবি উপেক্ষা করতে গিয়েই তার এই পরিণতি। শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রীও দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগেরও ঐতিহাসিক গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার ইতিহাস আছে। সেই দলটিকেই ক্ষমতা ছাড়তে হলো এক গণ আন্দোলনের মুখে। নেপালের কমিউনিস্ট পার্টি, যা একসময় রাজতন্ত্র উচ্ছেদে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তারাই এখন জনরোষের শিকার। এক সময়ের বিপ্লবের কাণ্ডারিয়া নিজেরাই আরেক বিপ্লবের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হলেন। এই দুটি আন্দোলনেরই মূল চালিকা শক্তি ছিল তরুণ প্রজন্ম। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। রাষ্ট্রের কঠোর দমন পীড়ন এবং বহু প্রাণহানি সত্ত্বেও শিক্ষার্থীরা পিছু হটেনি। নেপালের ক্ষেত্রেও একই চিত্র। সেখানে আন্দোলনকারীদের পরিচয় জেনজি বা প্রজন্ম জেড। শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলেও তা দ্রুতই সরকারের দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে গণ আন্দোলনে পরিণত হয়। এখানেও নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়, কিন্তু তাতে আন্দোলন দমে না গিয়ে বরং আরও তীব্র আকার ধারণ করে। বাংলাদেশের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল কোটা সংস্কারের দাবি। বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ ছিল তীব্র। তাদের যুক্তি ছিল, স্বাধীনতার বহু দশক পর এই ধরনের বৈষম্যমূলক কোটা ব্যবস্থা মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগকে সীমিত করছে। গত বছর জুনে সুপ্রিম কোর্টের একটি আদেশ এই ক্ষোভের আগুনে ঘি ঢালে, যা পরবর্তীতে সরকার পতনে আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকারীরা অভিযোগ করে, রাজনৈতিক নেতারা এবং তাদের পরিবারের সদস্যরা বিলাসবহুল জীবনযাপন করছেন, যখন সাধারণ মানুষ জীবন ধারণের জন্য সংগ্রাম করছে। দুই দেশের সরকারই আন্দোলন দমাতে কঠোর দমনপীড়নের আশ্রয় নেয়। বাংলাদেশে প্রায় 1,500 আন্দোলনকারী নিহত হন, কিন্তু এই ব্যাপক প্রাণহানি আন্দোলনকে থামানোর বদলে আরও ছড়িয়ে দেয়। ঢাকার বাইরেও বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে, জনস্রোত আরও স্ফীত হয়। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তার বাসভবন ছেড়ে পালিয়ে যেতে হয়। পিয়ার চেয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করছে, বলছেন পিন্টু। যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে তারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। আব্দুস সালাম পিন্টু বলেন, মব সৃষ্টি গত সরকারের আমল থেকে শুরু হয়েছে। আমরা এটা দমন করার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির জন্য দ্রুত নির্বাচন হওয়া অতি জরুরি। আমরা আশা করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে সালাম পিন্টু বলেন, এবার ঐতিহাসিক নির্বাচন হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক প্রার্থী এখানে অংশগ্রহণ করেছে। আমি মনে করি হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পরিষদ, তারা অনেক ভোটে বিজয়ী হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রগণী ভূমিকা রেখেছে মহিলা দল, বলছেন মিনু। এনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রগণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। তারা সব সময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে দেশ ও জাতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। শুধু দেশ ও দলকে ভালোবাসার জন্য তাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। তার মতো হয়তো পৃথিবীর আর কোনো নারীকে এত অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়নি।
তারপরও দেশের মানুষের জন্য অটল ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন। দলকে সুসংগঠিত করে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে রাসিকের সাবেক মেয়র বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রিয় সন্তান আমাদের নেতা তারেক রহমান দল ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছেন। তিনি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন। আশা করছি তিনি খুব দ্রুত দেশে ফিরে আসবেন। তার নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ হবে উন্নত। স্বৈরাচার হাসিনা বসে নেই, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষকে সঙ্গে নিয়ে তার সব ষড়যন্ত্র রুখে দেবে। হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও উল্লেখ করেন এই বিএনপি নেতা। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন মিনু। নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না বলছেন অর্থ উপদেষ্টা। নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য 300টির মতো গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়েছে, আগামী মন্ত্রিসভার মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনা হচ্ছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এটা আপনারা কোথায় দেখেছেন জানি না, আমাকে কোট করেছে, আমি নাকি অ্যাপ্রুভ করেছি। কোনো প্রশ্নই আসে না, কোনো গাড়ি কেনার জন্য আমরা এসব করিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা একটা প্রস্তাব দিয়েছিল, আমি তো বন্ধ করে দিয়েছি, কেনা হবে না। অর্থ উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা করেছিল, অনেকগুলো গাড়ি নষ্ট হয়েছে, সেটা যাতে নতুন করে কেনা হয়, সেটাকে আবার টুইস্ট করলেন, আমার বন্ধু আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। আমার বন্ধু জানেনি তো কে, সেই বন্ধু একটু আহত হয়েছে। কি তুমি নাকি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখন? এটা ঠিক না। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জনপ্রশাসন থেকে এসেছিল যে ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার। নির্বাচনের সময় ভাঙা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর গাড়ি নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করব না। সেই প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি। উপদেষ্টা বলেন, 300-র কাছাকাছি গাড়ি কেনার বিষয়টি আমরা অ্যালাউ করেছি, 60টি গাড়ি না। তিনি বলেন, এই 300 গাড়ির মধ্যে ইউটিলিটি কার এবং মাইক্রোবাস থাকবে। গাড়িগুলো ইউএনএ অ্যাসিলেন্টরা পাবে, কিছু ডিসিরাও পাবে। মোটামুটি আমরা সাশ্রয়ীভাবেই করছি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়, আগামী সরকারের মন্ত্রীদের জন্য 60টি বিলাসবহুল গাড়ি কেনার বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যে শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার বলছেন সার্জিস। যে একজন শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই। তিনি আরও লেখেন, কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামায়াত শিবিরের কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি। পরবর্তীতে যেটা বিএনপি ছাত্রদলও করেছে। কিন্তু যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই তুকারির স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে, তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।